লো ইয়ে একবার নায়ের আনার দরকার ছিল না? মাইয়ার মা বেঁচে থাকলে সেই আপনারে স্মরণ করাইয়া দিত। এতদিনও মাইয়া যখন বাপের খবর নেয় নাই তখন বুঝতে হইব সুখেই আছে। আর সেই সুখের আগুনে পুইরা কাজল এতদিনে ছাই হয়ে গেছে। আরে থামলি যে? তুমি যাও, আমি আসছি। এই আপনি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো জিনিস বিক্রি করেছেন। করেছে, তাতে আপনার কি? দেখুন, আমাকে আমাকে ভুল বুঝবেন না। আমি আমি আপনার বন্ধু হতে চাই। বন্ধু? আরে বন্ধু নাইবা হলাম, অন্তত দূর সময়ে ভিক্ষার জন্য আপনার কাছে যেন হাত পাতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, চেনটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। কিছু পছন্দ হলো? এত সুন্দর সুন্দর অলংকার থাকতে সামান্য এই চেনটা? এটা পেলেই আমি খুশি হব। আর কিছু? দরকার নেই। দাম কত? ৯,০০০ টাকা। কথা তুমি সত্যি সত্যি জিনিস বেঁচে ফেলেছ। আর একটা কথা নয়, টাকা দিয়েছে, বোতল দে। দিতেছি, মাইন্ড করে ওস্তাদ। বুবুজান মানা করছে তা। মানা করেছে? হ্যাঁ। কেন? বুবুজান কয় একটা ভালো মানুষ মদ খাইয়া মইরা যাইব, তা আমি চাই না। ভালো মানুষ? আরে যার জীবনটাই ছন্ন ছাড়া, তার মত ছাড়া আবেগ অনুভূতির জীবন। আমার হাতেরই বৈঠা আনবো কলসি ধরিয়া, সখী তোমার প্রেমের লাগিয়া রে, সখী তোমার প্রেমের লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। কেমন তর মাঝি তুমি নাইকিলা ছরম, অবলার মনের মন করতে জাহরণ। প্রাণ সজনী এই না তোমার রূপেরই আগুন,
বেহাইয়া বানাইছে মোরে জ্বালাইছে দ্বিগুণ। কেমন তর মাঝি তুমি নাই কিলা চরম, অবলার মনের মন করতে চাও হরণ। প্রাণ সজনী এই না তোমার রূপেরই আগুন, বেহাইয়া বানাইছে মোরে জ্বালাইছে দ্বিগুণ। কেন চইলা হইবা ছাই, গাঙ্গে পানি তো কম নাই, ডুব দিয়া জ্বালা নাও জুড়াইয়া রে, ডুব দিয়া জ্বালা নাও জুড়াইয়া। আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। গাঙের পানি গায়ের জ্বালা পারে জুড়াইতে, প্রেমের জ্বালা প্রেম যমুনা পারে নিভাইতে। বড় হিসিয়ানা মাঝি প্রেমের কথা কইতে, ঢেউ জাগাইয়া কাঞ্চা মনে পারি না সইতে। গাঙের পানি গায়ের জ্বালা পারে জুড়াইতে, প্রেমের জ্বালা প্রেম যমুনা পারে নিভাইতে। আহা, বড় হিসিয়ানা মাঝি প্রেমের কথা কইতে, ঢেউ জাগাইয়া কাঞ্চা মনে পারি না সইতে। যদি না পারো সইতে এসো প্রেম যমুনাতে, চূড়াই জ্বালা একসাথে ডুব দিয়া রে, চূড়াই জ্বালা একসাথে ডুব দিয়া। আমার কাঙ্ক্ষের কলসি গেল জলেতে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। আমার হাতেরই বৈঠা আনবো কলসি ধরিয়া, সখী তোমার প্রেমের লাগিয়া রে, সখী তোমার প্রেমের লাগিয়া। শিরিন তো তোমার বিবাহিতা স্ত্রী, তোমারও আবেগ আছে, অনুভূতি আছে, অধিকার আছে। তুমি কেন তোমার অধিকার থেকে বঞ্চিত হবে? না, আমি হাত জোর করে হলেও আমার অধিকার আদায় করেই নেব। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। শিরিন, আমি যতটুকু জানি, একজন নারীর হৃদয়ে যখন মাতৃত্ববোধ জেগে ওঠে, তখনই তার শিশুদের প্রতি স্নেহ মমতা বেড়ে যায়। প্রায়ই দেখি তুমি ছবির এই শিশুটিকে আদর করো, সোহাগ করো। এতে এই বোঝা যায় তোমার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠেছে, তুমি মা হতে চাও। অথচ স্বামীকে বঞ্চিত রাখছো তার প্রাপ্য অধিকার থেকে। এ কেমন মাতৃত্ববোধ? তাছাড়া আমিও তো একজন রক্ত মাংসের গড়া মানুষ, আমারও তো মন আছে, আবেগ আছে। বাহ বাহ সাম্রাজ্য, বাহ। 6 মাসের আর মাত্র 2টি মাস বাকি। এরই মধ্যে তোমার বলিষ্ঠ কণ্ঠের প্রেমের পরীক্ষা, পুরুষের পৌরস সামান্য নারী মাংসের লোভে নেড়ি কুকুরের মতন লেজ গুটিয়ে চুপসে গেল। কিন্তু শিরিন, কোনো কিন্তু নয়। তুমি যদি স্বামী হয়ে স্ত্রীর কাছে কাপুরুষের পরিচয় পরিচিত হতে চাও, তবে এই মুহূর্তে এই দেহটাকে যেমন খুশি ব্যবহার করতে পারো। কিন্তু কিন্তু তাতে তুমি তোমার স্ত্রী সাড়া পাবে না, প্রেম পাবে না, পাবে না প্রেমের স্পন্দন, পাবে পাবে একটা মৃত নারীর দেহ।
সে দেহ আমি চাই না, সে দেহ আমি চাই না, সে দেহ আমি চাই না। কাজল, কাজল, সব জেনে শুনেও তোমার যাতে এক বড় প্রেমিককে আমি কষ্ট দিচ্ছি, এই ভাতটার বইতে পারছি না কাজল, আমি ভাগার বইতে পারছি না, আর পারছি না। পারবে না? কেন পারবে না? পারবো না। বল কেন পারবে না? বিজনেসের কথা বুবুজান মানা করছে, দিনে 1 বোতলের বেশি মদ তোমারে যেন না দেই। অগ্রিম টাকা দেওয়া আছে, ভালো চাষ তো মাল দে। কইছি তো বুবুজানের হুকুম নাই। মারার পুলিশ! যা শালা, বাঁচা গেল। মাগো, শিরিন, 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 সর্বনাশ। হ্যালো, আমি সোহেল বলছি। হ্যাঁ হ্যাঁ, আর ঘাবড়াস নি, আমি এক্ষুনি আসছি। শিরিন, 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 চোখ খোলো শিরিন, চোখ খোলো। এই যে তুই এসেছিস, দেখ তো, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তারপর থেকে অজ্ঞান। কিরে, বাসা কোনো কাজের লোক নেই? না মানে দুজন লোক বলে কাজের একটা ছেলে ছাড়া আর সবাইকেও বিদায় করে দিয়েছে। আরে সেই জন্য বুঝতে পারিসনি। আরে শালা, তুই তো বাবা হচ্ছিস, বাবা। বাবা, বাবা। কি হলো? অমন করছিস কেন? না মানে এমনিতেই, মানে খুশিতে। চল তোকে পৌঁছে দিয়ে আসি। না, তার প্রয়োজন হবে না। তুই ভাবির কাছে থাক, আমি একাই যাচ্ছি। খুদা হাফেজ। শিরি, শিরি, তোরা তো সবাই প্রেম করে বিয়ে করেছিস, আর আমি আমি বিয়ে করে প্রেম করছি। বাসর হবে 6 মাস পর। সর্বনাশ! সোহেল যদি সব বন্ধুকে বলে দেয়, তাহলে বন্ধু মহলে মুখ দেখাবো কেমন করে? না, যেমন করেই হোক আগে সোহেলের মুখ বন্ধ করতে হবে। হঠাৎ সম্রাটের টেলিফোন। ওয়াইফ সিরিয়াস? ওয়াইফ সিরিয়াস কেন? ভাবির কি হয়েছে? মা, মা হচ্ছে। মা বলিস কি? আরে সম্রাট তো বিয়ে করেছে, এখনো বাসুরই করেনি। বাসুর করেনি? স্ট্রেঞ্জ, ভাবি তো 6-7 মাসের প্রেগনেন্ট। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? তৈরি সন্তানের বাপ হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? তৈরি সন্তানের বাপ হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? তাহলে কি
সম্রাট তৈরি সন্তানের বাপরিয়ার তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপরিয়ার তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপরিয়ার এই ভটকা সাহেবকে একটা বোতল দে। এই বিজনেসের কথা এক্ষুনি দিচ্ছি। আদম ভাই, মাল আর নাই। সরি সাব, আপনার তো গাড়ি আছে, হুরুপ করে আরেক জায়গায় গিয়ে আরেকটা বোতল কিনে নেবেন। না, সে সময় নেই, এই মুহূর্তে আমার মদের প্রয়োজন। আমার বোতল আমাকে দিন। জোর করে নিতে চান? জোর জুলুম তো করছেন আপনারা। তাহলে তো আপনাকে জুলুম দেখাতেই হয়। জেনেও এসেছিস জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে? হ্যাঁ, আর এখন বুঝতে পারবে কে কুমির আর কে জল। এবার আমি কেটে পড়ি। বোতলটা আমি জয় করেছি। হ্যাঁ, স্বীকার করি। তবে এই মুহূর্তে আমার মদের ভীষণ প্রয়োজন। তুমি না মদকে ঘৃণা করো? একসময় করেছি, কিন্তু এখন ভালোবাসতে এসেছি। কারণ তুমি না বলেছ বুকে বুকে যখন অনেক জ্বালা, অনেক আগুন থাকে, তখন তখন সে আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র মদ। হ্যাঁ, বলেছি। তুমি কেন বলবে? তুমি তো সমাজের উঁচুতলা ভদ্র শিক্ষিত মানুষ। মদ খায় তারা,
যারা আমার মতো নষ্ট হয়ে গেছে। তুমি তো বলেছিলে, মনে পড়ে তোমার? হ্যাঁ, মনে পড়ে। আজ আমিও নষ্ট হয়ে গেছি। কেন? এই সমাজ আমার সাথে প্রতারণা করেছে। আমার ঘরে চাপিয়ে দিয়েছে এক জ্বলন্ত আগুনের কুণ্ডলী। আর সেই আগুন আমার এই শান্ত হৃদয়টাকে অশান্ত করে দিয়েছে। এই হৃদয়ে এখন অনেক 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 জ্বালা, অনেক জ্বালা। চুপ করো। আমি বিশ্বাস করি না। আমার চাইতে আর কারো বুকে বেশি জ্বালা আছে। হ্যাঁ, আছে দোস্ত, আছে। বিশ্বাস না হয় শোনো। আমার ঘরের চাবি পরেরই হাতে, ঘরের চাবি আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে লেনা দেনা রে, আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে লেনা দেনা রে, ওরে আমি হইলাম জনম কানায়, ওরে আমি হইলাম জনম কানা, না পাইলাম দেখিতে রে ঘরের চাবি। বুঝেছি দোস্ত, তোমার বুকেও অনেক জ্বালা। তাই আজ থেকে দোস্তি কবুল। সম্রাট, শেষ পর্যন্ত মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকেছো? আমি তো মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকেছি, আর তুমি তো ঢুকেছো পেটের চারণ সন্তান নিয়ে। সম্রাট, ওই পাপ মুখে আমার এই নাম উচ্চারণ করার কোন অধিকার আজ তোমার নেই। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম যার জন্য সব জেনে শুনে পাথরের মতো নীরব থেকে আমার এই জীবনে এসে এ জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সুখ স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিলে কেন? তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের একান্ত সঙ্গিনী করতে চেয়েছিলাম, সেটাই কি আমার অপরাধ ছিল? বলো শিরি, বলো, জবাব দাও। সম্রাট, আমার কথা শোনো। না, আজ তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, কারণ প্রেম স্বর্গীয় পবিত্র। প্রেম করে কোন নারী তার সতীত্বকে বিকিয়ে দেয় না, যা তুমি দিয়েছ। তুমি চরিত্রহীনা, কোনটা বিচারিনি। I hate you, শিরি, I hate you! সম্রাট পারো তো আমাকে একেবারে মেরে ফেলো, তবু ওই মুখ থেকে দ্বিতীয়বার
চরিত্রহীন কোনোটা বিচারিণী শব্দটা উচ্চারণ করো না। আমি আমি যদি চরিত্রহীনাই হতাম তাহলে অনেক আগে পারতে তুমি আমাকে ভোগ করতে। প্রেম পবিত্র জেনে এই দেহটা একবার যাকে দিয়েছি, আজও আমি তার জন্য আমানত রেখেছি, পবিত্র রেখেছি। তাছাড়া তাছাড়া তুমি সামাজিক স্বীকৃত স্বামী হওয়া সত্ত্বেও যার দেহটা আজও স্পর্শ করতে পারোনি তাকে চরিত্রহীন কোনোটা বিচারিণী বলতে লজ্জা করে না তোমার? সম্রাট, প্রথম বাসর রাতে যদি তোমার সাথে আমার মিলন হতো তাহলে আজ আর চিৎকার করে বলতে পারতে না আমি আমি যারা সন্তান নিয়ে তোমার বাড়িতে ঢুকেছি। দেহকে যদি আমানতি রেখেছ তাহলে তাহলে সেদিন কেন বিয়েতে কবুল বলেছিলে? কবুল আমি বলিনি, বলেছে বাবা শিখিয়ে দাও মেয়ে। তাহলে কি তোমার প্রেমের পরীক্ষায় আমি হেরে গেলাম? না সম্রাট না, প্রেমের পরীক্ষায় তুমি তো বাসর রাতে জয়ী হয়েছ। বাসর রাতে? হ্যাঁ হ্যাঁ সম্রাট, রক্তে মাংসে গড়া মানুষ হয়ে যে পুরুষ প্রেমের পরীক্ষা দিতে বাসর রাতে মধুর মিলনে আবেগ অনুভূতিকে পায়ে ঠেলে দিতে পারে সে তো মহান প্রেমিক। তার প্রেমের তুলনা হয় না। ভুল শিরিন, ভুল। তোমার প্রেমের কাছে আমার প্রেম শুকনো ঘাসের মতো। যে নারী পাহাড় সমান বাধার সাথে যুদ্ধ করে সামাজিক স্বীকৃত স্বামীর সংসার করেও নিজের প্রেমিকের জন্য তার প্রেমকে দেহকে পবিত্র রাখতে পারে, সে তো নারী জাতির মাথার মণি। জানো শিরিন, জানো, এই মুহূর্তে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো শোনো পৃথিবীর নারী জাতি, সব প্রেমিকার দল, তোমরা এসে দেখে যাও, আমার শিরির কাছ থেকে শিখে যাও কি করে প্রেমকে পবিত্র রাখতে হয়, কেমন করে সতীত্ব রক্ষা করতে হয়। চুপ করো সম্রাট, চুপ করো, এমন করে বলো না, আমার কষ্ট হয়। কিসের কষ্ট? তোমার কষ্টে আমার কষ্ট। না শিরিন, আমার এই মুহূর্ত থেকে আমার কোনো কষ্ট নেই, আমি খুশি, আমি অনেক অনেক খুশি। তাই যদি হয় তাহলে তাহলে তোমার কাছে দুটো জিনিস চাইবো। চাও চাও শিরিন, তুমি আমার কাছে চাও, তুমি আর যা চাইবে আমি তাই দেব। প্রথমত তুমি বিয়ে করবে, দ্বিতীয়ত আমার এই সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত তোমার বাড়ির কোনায় আমাকে আশ্রয় দেবে। প্রথমটা আমার জন্য, যা আমার একান্তই ব্যক্তিগত, দ্বিতীয়টা তোমার। অতএব যতদিন খুশি এই বাড়িকে তুমি তোমার বাড়ি মনে করেই থাকবে। একটা বই রাখাইলাম, ভাই কাঁদেন কেন? আমার মায়ের আঙ্গা বাপের বিয়ে হয়েছে, তাহলে তো ভালো হয়েছে। ভালো হয়েছে গেছি রে, দেখো কি কামটা করছে। হ্যাঁ গ্রামের মায়ের ডরে শহরে এলাম, নদী গেলাম। হাই হাই, আমার স্যান্ডেল দুটা কই? এই তো। হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল। ভাই ভাই
এই স্যান্ডেল দুটো তো আমার। কার? যে আপনার আপনার আপনার। না 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 বাইরে কি সিঁড়ি মা সিঁড়ি দাঁড়ান বাবাজি। ও মুখে ও ডাক মানায় না, তাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সোজা বাড়িতে চলে যান। এই সব তুমি কি কইতাছো বাবা? আপনাদের মতো পিতারা মিথ্যে অর্থ আর আভিজাত্যের তর্পে প্রেম ভালোবাসাকে ঘৃণার চোখে দেখে সন্তানদের সুন্দর জীবনটাকে ঠেলে দেয় জ্বলন্ত নরকে। আপনাদের মতো পিতা যাদের ঘরে আছে তাদের ছেলেরা হয় মাতাল, নেশাখোর, জুয়াচোর, খুনি, আর মেয়েরা ঘর পালিয়ে হয় কুলোটা, চরিত্রহীনা, নয়তো বেছে নেয় আত্মহত্যা সহজ পথ। সম্রাট, তোমার বাড়িতে আসছি বইলা যা মুখে আসে তাই বইলা অপমান করতে পারো না। হ্যাঁ চৌধুরী সাহেব, আমার বাড়িতে এসেছেন বলেই এখনো আপনি জীবন্ত দাঁড়িয়ে কথা বলছেন। সিঁড়ি, এরপরেও কি তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ বাবা, স্বামীর ঘরই তো মেয়েদের ঘর। আরে ঠোপ ফালাইয়া স্বামীর ঘর? যে স্বামীর ঘর স্ত্রীর পিতারে সম্মান করতে শেখে নাই, সেই ঘরে তোর থাকার কোনো অধিকার নাই। আমি তোরে এখনই লয়ে যাবো, প্রয়োজনে তোরে আবার বিয়া দেবো। তাছাড়া তুই তো সেদিন বিয়াতে। বলুন, থেমে গেলেন কেন? বলুন। সেদিন বিয়েতে আপনার মেয়ে কবুল বলেনি, বলিয়েছিলেন আপনি অন্য মেয়েকে দিয়ে। কে বলছে এইসব বাজে কথা? বেরিয়ে যান, বেরিয়ে যান, তা না হলে আমার পিস্তলের একটি মাত্র গুলিতে আপনার মাথার খুলি উড়ে যাবে। যান। তুমি না খুব চালাক মানুষ, হ্যাঁ। তোমাকে তোমায় মারলো কেন? চালাক? ঠিক কইছা। আমার মতো চালাক শহরে বাদ পায় না, পায় 84 মাপের কিলকুতা। আস্তে আস্তে মাছ, হায় রে মাছ, কি মাছ। আচ্ছা, আমার নামটা জন্য কি? কেন ফেলটু? দেখছ, মাইদের চোটের নামও ভুলে গেছি। আরে লাগছে, আস্তে আস্তে। বেশি তেল মাখিস না, সরে তাপ দিস না, তাপ দিলে পিছলাইয়া যাইবো। ওরে আরে লাগছে, জায়গায়। আরে ও সেমরি, জায়গা বুঝে তেল দিতে পারস না। বেশি তেল মাখিস না, সরে তাপ দিস না, জায়গা বুঝা তেল বসা, আস্তে আস্তে তেরে ঘষা। জায়গা বুঝা তেল বসা, আস্তে আস্তে তেরে ঘষা, আর যেন ব্যথা করে না, তোরে তাপ দিস না। ওরে তুই পুরুষ ভালো না, হায় রে কিছুই পারস না, ভালো কইরা তেল মাখিয়া চাপ দিলে রইয়া শুইয়া, ভালো কইরা তেল মাখিয়া চাপ দিলে রইয়া শুইয়া, লাখো মজা ব্যথা পাবি না, তেল ছাড়া ভালো হইবি না। আরে আসে বিশ্বটা এত বক বক করিস না, শহরের কিলগুতার ওজন জানিস না। মায়েরিতে খাইতে জানি, কত চাইলে কত ধানি, ও রাশির মাপে মারে বাবারে, ও বাবারে, ও রাশির মাপে মারে বাবারে, ও বাবারে, নিজের নাম মনে থাকে না, তোরে চাপ দিস না। কেন তুই হিরো হইলি না, কেন তুই নায়ক হইলি না? বড়ি খাইতে লাগে দিতা, ইঞ্জেকশন দেয় রে কুতা। তোড়ি খাইতে লাগে দিতা, ইঞ্জেকশন দেয় রে কুতা।
মাথার ব্যথা মুখটাই আমার হইয়া যায় রে ফুটা। ওষুধ পড়ি কিছুই খাস না, শুইয়া শুইয়া খাস রে দুধ। ওষুধ পড়ি কিছুই খাস না, শুইয়া শুইয়া খাস রে দুধ। দুধ লাগুক লাগুক তিতা তবু খাইতে হইব ওষুধ। ডাক্তার বকবকানি আমার ব্যথায় আমি জানি, কি হইব তোর দুধ খাইয়া ইঞ্জেকশন আর বড়ি দিয়া, কি হইব তোর দুধ খাইয়া ইঞ্জেকশন আর বড়ি দিয়া, আমি আর ভালো হইব না, তোরে চাপ দিস না। তুই কেন মস্তান হইলি না, হইলে মার খাইতিস না। ব্যথায় উঠছে রেজার, লাগছে গায়ে দারুণ শীত। গিলের ব্যথায় উঠছে রেজার, লাগছে গায়ে দারুণ শীত। ব্যথা দিয়া ধর জাতিয়া থামারে তোর প্রেমের গীত। ভালো হইবি রে চটপট, আর করিস না পটপট। বেশি কইরা তেল মাখিয়া চিত হইয়া থাকতে শুইয়া, বেশি কইরা তেল মাখিয়া চিত হইয়া থাকতে শুইয়া, আর তুই কষ্ট পাবি না, তুই আমি মরতে দিব না। আরে ম্যালেরিয়া যা ধরবে, কথা বাড়াইস না বাড়াইস না, আর ধর ধর পাইস না, ধর কথা সারিস না, তুই আমার সারিস না। ওরে 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 সরাইছে। বুবু, বুবু জান, কে? আমি সোহাগী, ভাত খাইবা চলো। না, আমার খিদে নেই, তোমরা যাও যাও, আমি চাঁদ দেখবো। চাঁদ? জানো, ওই চাঁদই খুঁজে পাই আমি আমার সিঁড়িকে। যাও, আমাকে চাঁদ দেখতে দাও। চাঁদ? আরে চাঁদ পাইবা কই, আজ তো অমাবস্যা। প্রতি অমাবস্যাতে বাবা আমাকে বুকে আঁকলে রাখতো। আজ কতদিন বাবাকে দেখি না, কতদিন। মায়ের মতো চাচিকে খুন করতে পারে, তার পক্ষে পিতাকে খুন করা মোটেই অসম্ভব নয়।
এই না বন্দুক, ধর, দূর থেকে গুলি কর আমাকে। আমার রক্ত তোর অপবিত্র দেহে ছিটকে যাবে না। চালা বন্দুক, চালা। বাবা, বাবা আমার কথা শোনো। চুপ, ওই মুখে বাবা ডাকার অধিকার তোর নেই, কারণ আমার বিশ্বাস ছিল আমার রক্ত খুন করতে পারে না। তোমার রক্তের প্রতি তোমার যদি এতই বিশ্বাস, তাহলে দেখো, দেখো, প্রশ্ন করো, প্রশ্ন করে রক্তকে। এ রক্ত কার? এ রক্ত খুন করতে পারে কিনা? জানি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, তাই এবার যখন বেঁচে গেলে তখন আর তোমাকে খুন করতে চাই না, কারণ উত্তরের জন্য আমার পূর্বে তোমার মৃত্যু হওয়া উচিত নয়। কাজল, ও মুখে এ নাম মানায় না। যে বাবা চিৎকার করে বলতে পারে তার রক্ত খুন করতে পারে না, সে বাবাই যদি সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারে, সে বাবা বটে, তবে ঘাতক বাবা। আর সে বাবার একমাত্র সন্তানের ফাঁসি দেখার জন্য বেঁচে থাকার অনেক অনেক প্রয়োজন। মিস্টার রায়হান চৌধুরী, কাজলের ফাঁসির মঞ্চে আসার দাওয়াত রইল। কি হলো, কাম হইছে? খতম করে দিছস? না তো আর কি, হাতে তালি দে, আর তোর জুতাটা দিয়া আমার মাথায় দুগা বাড়ি দে। এটা কি কন? উস্তাদ হারামির বাচ্চারা, খতম করে তো দিতাম, মাঝখানে কাজল আইসা। বেশি বের বেড়াইস না, একটা মুক্কি দিয়া তোর লাগে। অনেকদিন ধরে ছিল, এখন শহরে থাকবি না গ্রাম থেকে কিছুদিন ঘুরে আসবি? ও মাই সুইট ভিলেজ। ড্যাডি, আমি গ্রামে যাব। ড্রাইভার, সাভারে চলো। সিঁড়ি সিঁড়ি, এই দেখো, এই দেখো, এই যে বাবুর জন্য কত কিছু এনেছি। এই হচ্ছে পুতুল, এই হচ্ছে নৌকা, এই হচ্ছে আরেকটা পুতুল, আর এই যে এই হচ্ছে টাওয়াল। এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল মানে? আরে আমি তো সামান্যই এনেছি, ওর বাবা থাকলে আরো অনেক কিছু নিয়ে আসতো। কেঁদো না সিঁড়ি, তুমি দেখে নিও, একদিন ওর বাবাকে আমি ঠিকই ধরে নিয়ে আসবো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি কাজলের বন্ধু রিটা, ব্যারিস্টারি কোর্স কমপ্লিট করার জন্য লন্ডন গিয়েছিলাম। ও, চিনতে পেরেছি, ব্যারিস্টার রকিব চৌধুরীর মেয়ে। বসো মা, বসো বসো। তা কাজল তো খুনি, পলাতক আসামি। সে জানি। ও, তুমি তো ব্যারিস্টার, তাহলে কেসটা পাবার আশায় এসেছো নিশ্চয়ই। এসেছে এই জন্য যে বাবা সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিতে পারেন, সেই বাবাকে কে না দেখতে চাইবে বলুন? রিটা চৌধুরী সাহেব, আমি শুধু আপনাকে দেখতেই আসিনি,
এসেছি আপনি যাকে খুনি ভেবে ত্যায্যপুত্র করেছেন তাকে সবার সম্মুখে আদালতে নির্দোষ প্রমাণ করতে। ওই বাচ্চাটাকে আমি আজ শেষ করে ফেলবো। শোনা আমার কাঁদে না, ওরে বাবুলি কাঁদে না বাবা। বন্ধ করো, বন্ধ করে কান্না, নইলে সব কটাকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আর এই বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, কাঁদে না। ও অসত্য, অসত্য এই কান্না। এই যে আব্বু, আব্বু এই যে আব্বু, এই যে বাবু, বাবু এই দুধু 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 খাও, দুধু দুধু দুধু। এই শ্রী কাঁদে না। এই যে তুমি এখানে, আর বাবুটা কেঁদে কেঁদে হয়রান। ও এই যে আব্বু, আব্বু এই। ড্যাডি, আমার বর আমি পছন্দ করব। কিন্তু মা, বিয়ের বয়স তো আর বসে থাকে না। পিতা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। তাছাড়া প্রায় 1 মাস হতে চললো তুই লন্ডন থেকে এসেছিস। কেস ডিল করে তো সময় কাটানো যায়। ড্যাডি, আমি কি করব তা আমাকেই ভাবতে দাও। না মা, মেয়ে না হয়ে তুই যদি ছেলে হতি তাহলে এতটা ভাবতাম না। তাছাড়া বসে থেকেই যদি সময় কাটাবি, তাহলে কি প্রয়োজন ছিল এত টাকা ব্যয় করে মাস্টারি সার্টিফিকেট আনার? ড্যাডি, সার্টিফিকেটের কথাই যখন তুলেছ, তবে শোনো, লন্ডন থেকে আমাকে এমন এক মূল্যবান সার্টিফিকেট দিয়েছে যা দেখলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। কোথায় কোথায় সে সার্টিফিকেট? দেখা আমাকে। ক্যান্সার? আমি কি দেখলাম? আগে কেন আমার মরণ হলো না? আমার জীবনে সুখ, শান্তি, আশা, ভরসা, একমাত্র সম্পদ আমার মা মরি, আর মাত্র 2টি মাস বাঁচবে। বড় কোনো দুঃখ আঘাত পেলে সাথে সাথে মারা যাবে। না মা, না, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করবো না। প্রয়োজন আমার সমস্ত অর্থ ব্যয় করে পৃথিবীর সেরা ডাক্তারকে দিয়ে তোর চিকিৎসা করাবো। কোনো লাভ হবে না ড্যাডি। লন্ডনের সমস্ত ডাক্তার আমার চিকিৎসা করেছে, কোনো ফল হয়নি। আর প্রেসক্রিপশন লন্ডনের ক্যান্সার গবেষণা কেন্দ্রের সেরা ডাক্তারের। ড্যাডি, সেরা ডাক্তারের। খোদা, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম তুমি আমাকে এত কেন দিলে মালিক, কেন দিলে? আচ্ছা দোস্ত, ধরো তুমি আমাকে বিয়ে করেছ, আমার সাথে তোমার মিলনই হয়নি, অথচ বিয়ের 6 মাস পর তুমি দেখলে আমি গর্ভবতী। আর কিছুদিন পর আমার একটি সন্তান হলো।
তাহলে তাহলে তুমি আমাকে কি বলবে? বলবো বলবো তুমি চরিত্রহীনা, কুলোটা, টিচারিনি। আমার জীবনে তেমন ঘটনাই ঘটেছে, তাই সিদ্ধান্ত নিয়েছে আমার সব পথের কাটা সব সব পরিষ্কার করে ফেলব। ঠিক বলেছ দোস্ত, পথের কাটা না থাকাই ভালো। না না, কান্দে না বাবু। ও ও বন্ধ করো, বন্ধ করো এই কান্না। ওর চিৎকারে আমার অন্তরের চিৎকার বেরিয়ে আসতে চায়। কান্দি। বন্ধ করো, বন্ধ করো এই কান্না। চুপ করো বাবু, চুপ করো, চুপ করো বাবু, কান্দে না, শোনো। অসহ্য, অসহ্য। কাঁদে না বাবা, কাঁদে না, চুপ কর। সম্রাট, চুপ, চুপ, একদম চুপ। এটা জড়র সন্তান, আর জড়র সন্তানের স্থান হলো ডাস্টবিন। আজ আমি ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। তোমার পায়ে ধরে মিনতি করছি, আমার সন্তানকে বাঁচতে দাও। না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও সিঁড়ি। আজ আজ আমার পথ কেউ রোধ করতে পারবে না, কেউ না। না, যে সন্তানের জন্য জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, সেই সন্তানকে আমি বেঁচে থাকতে তুমি খুন করতে পারবে না। সিঁড়ি, তুমি বেঁচে থাকলে যদি আমার জীবন যন্ত্রণা দূর নাই হয়, তাহলে আমার এই জীবন যন্ত্রণা দূর করার জন্য আমি আজ কাউকে ক্ষমা করব না। আমার এই দুর্বিষহ জীবন থেকে তোমাকে বিদায়, তোমাকে বিদায়। বাঁচার জন্য সবাই চিৎকার করে, তুইও কর, তুইও কর। তোকে আজ বাঁচাতে পারে এমন আর কেউ নেই। যত পারিস চিৎকার কর, চিৎকার কর। পৃথিবীর মানুষ, তোমরা সবাই শোনো, আমি এখন যন্ত্রণা মুক্ত, সকল যন্ত্রণা থেকে মুক্ত। আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ খুন করতে পারে না। তুমি এসবের মানে? ওটা জারুর সন্তান, পাপী। কোন সন্তানই পাপী হয়ে জন্মায় না। শিশুরা নিষ্পাপ ফেরেশতা, আর ফেরেশতাকে খুন করতে পারে একমাত্র জানোয়ার। জানোয়ার? আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার। পাগলামি করো না, বুঝতে চেষ্টা করো দোস্ত। দোস্ত? কে দোস্ত? কার দোস্ত? কিসের দোস্ত? আমি ওই জড়র সন্তানটাকে খুন করার জানোয়ার হয়ে গেছি। আমি কারো দোস্ত না। তাহলে শোনো, জানোয়ারকে বশ করতে পারে, রুখতে পারে একমাত্র মানুষ, আর আমি সেই মানুষ। তাহলে রোখো আমাকে। বাচ্চামি করো না সম্রাট, ওকে তুমি ছেড়ে দাও। না, আমি তোকে খুন করে ফেলবো।
সম্রাট, তুই মাতাল হয়ে গেছিস। আমি মাতাল, আমি মাতাল। সম্রাট, তুই অনেক মদ খেয়েছিস। সম্রাট, তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? আমি গুলি করিনি সম্রাট, আমি গুলি করিনি। পুলিশ, ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। হবে কাজল, তোমার সাথে কি আমার কোনো দিনই দেখা হবে না? আমার যে বড় স্বাদ ছিল তোমাকে নির্দোষ প্রমাণ করব। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করো, পূরণ করো। মহিলাকে ডাকবো না? থাক, পিছনে পুলিশ। মহিলা যদি চোর ভেবে চিৎকার করে, তার চেয়ে বাচ্চাটাকে রেখে যায়। মায়ের জাত নিশ্চয়ই বুকে তুলে নেবে, নিশ্চয়ই বুকে তুলে নেবে। কে কে আপনি? কে? কি রক্ত? কাজল? কোন কাজল? কাজল ধরা পড়েছে। আজকের গরম খবর, গরম। না, কাজল খুন করতে পারে না। আমি ওকে নির্দোষ প্রমাণ করবই। মাননীয় আদালত, সমস্ত সাক্ষ্য এই প্রমাণ করেছে যে এই কুখ্যাত সুশিক্ষিত খুনি কাজল শুধু মাতৃতুল্য চাচিকেই খুন করেনি, সে আরো খুন করেছে শিরিনকে। ইওর অনার, মানুষ শিক্ষা গ্রহণ করে জীবনের পঙ্কিলতা অন্ধকার দূর করে প্রকৃত মানুষ হতে, আর এই খুনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রেমের ব্যর্থতা হয়েছে নেশাখোর মাতাল পাষণ্ড খুনি সীমা। তারই উজ্জ্বল প্রমাণ ছবির এই শিশু। যে শিশু এখনো কথা বলতে শিখেনি, বুঝতে শিখেনি, এমনকি শিশুর মুখে এখনো তার মা শুনতে পারেনি মা ডাক। সেই শিশুকে পাষাণ্ড খুনি গলা টিপে হত্যা করে ছুঁড়ে ফেলেছে নোংরা ডাক ফেলে। অবজেকশন ইওর অনার। আমার বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রবীণ প্রতিপক্ষ তার সুদীর্ঘ বক্তব্যে আমার মক্কেলকে 10 বার খুনি বলে আখ্যায়িত করেছেন। ইওর অনার, আমি প্রথমে অনুরোধ করব আমার মক্কেল যতক্ষণ পর্যন্ত খুনি প্রমাণিত না হবেন ততক্ষণ আমার বিচক্ষণ প্রতিপক্ষ যেন আমার মক্কেলকে পুনরায় খুনি বলে অপবাদ না দেন। মাননীয় আদালত, শিরির সেই গলা টিপে হত্যা করা শিশু সন্তানটিকে আদালতে সবার সম্মুখে হাজির করে আমার আবেদনের যথার্থতা প্রমাণ করতে চাই।
মাননীয় আদালত, যে সন্তানটিকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ পুলিশের ভাষ্যকে পুঁজি করে আমার মক্কেল খুন করেছে বলে সন্দেহ করেছিল, এই সেই নিষ্পাপ শিশু সন্তান যে এখন অক্ষত অবস্থায় সম্পূর্ণ সুস্থ আছে, ছবির সাথে সন্তানের মিল আছে কিনা দেখার অনুরোধ করছি। Proceed on. তাই এই সন্তান হত্যা মামলার অপরাধ থেকে আমার মক্কেলকে অব্যাহতি দেওয়ার জন্য মাননীয় আদালতের নিকট আবেদন জানাচ্ছি। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শিশু সন্তান হত্যা মামলার আসামি মিস্টার কাজল নির্দোষ প্রমাণিত হয়। অপরাধী মিস্টার কাজলকে সেই অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হলো। কি রে মা, এখনো ঘুমোসনি? না ড্যাডি, ঘুম আসছে না। জানিস মা, আদালতে যে খুনি কাজলের মামলাটা চলছে, সে মামলায় তোর বয়সে এক মেয়ে ব্যারিস্টার 4 খুনের আসামি কাজলকে একটি খুন থেকে নির্দোষ প্রমাণ করেই ভেবেছে সে জয়ী হয়ে গেছে। আচ্ছা মা, তুই বল, কাজল তো এখনো খালাস পায়নি। 3টি খুনের মামলা এখনো তার মাথার উপর ঝুলছে। কাজলের ফাঁসি হবেই। তোর বাবা কি কোনোদিন কোনো মামলায় আজ পর্যন্ত হেরেছে? কিন্তু ড্যাডি, আমার মনে হয় এই মামলায় তুমি হেরে যাবে। মাননীয় আদালত, শিরির মা হত্যার বাদী প্রত্যক্ষদর্শী শিরির বাবা জনাব শরীফ চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বলুন। যা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, বই মিথ্যা বলিব না। তো বই মিথ্যা বলিব না। হুজুর, আমি জানি একমাত্র মায়ের পেটের ভাই বোন ছাড়া চাচাতো ফুফাতো মামাতো খালাতো ভাই বোনের মধ্যে শরীয়ত মোতাবেক বিবাহ জায়েজ আছে। তাই কাজল ও শিরির বিবাহতে আমার কোনো আপত্তি ছিল না। যত আপত্তি ছিল আমার বিবি সাহেবানের। কিন্তু তারপরেও আমি আমার বিবি সাহেবানদের জোর করে রাজি করাই, কারণ কাজল আমার একমাত্র ভাতিজা, বংশ প্রদীপ। কিন্তু হুজুর, তখন কি জানতাম এই প্রদীপ আমার বংশ প্রদীপ নিভাই দিব? এই সেই পাষণ্ড কাজল, যার হাতে আমার শিরিরে তুল্লা দাউনের লেগা মিষ্টির পাতিল হাতে নিয়া নির্লজ্জ শেষার মতো ওই রায়হান চৌধুরীর বাড়িতে গেছিলাম। আরে ওই গেছি না, ক শিগগির ক। না ঠিক আছে, তোর কিরা লাগে, তোর কসম লাগে, বুকে হাত দিয়া ক গেছিলাম কিনা ক। কিন্তু কোনো লাভ হয় নাই। ওই রায়হান চৌধুরী আমার কুত্তার মতো দূর দূর করে খেতে দিচ্ছে। অবজেকশন ইওর অনার, এটা কেচ্ছা বা কান্নাকাটি শোনার স্থান না। কান্দাকাটি যার যায় সে বুঝে। আমার বউ গেছে, আপনার মতো একটা জুয়ান মাইয়া গেছে, জামাইও ক্লিয়ার হওয়ার রাস্তা ধরছে। আমি কান্দুন না, তুমি আপনি কান্দেন। চিন্তা করছেন হুজুর কি কয়? ইওর অনার, আমার বাদীর বক্তব্যে প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীকে বাধা না দেওয়ার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসিড অন। কি কমু? হ্যাঁ বলুন। হুজুর, আমার শিরিরে যখন কাজলের হাতে তুল্লা দাউনের লেগে বাড়িতে নিয়ে আসছি, অমনি শিরির মা চিৎকার দিয়া কইল, না কাজল আমার পোলা, আমার পেটের পোলার মতন, ওর লগে আমার শিরির বিয়া হইতে পারে না, আমি হইতে দিব না। বাস অমনি কাজল কোমর থেকে পিস্তল বাইক কইরা ঠাস কইরা আমার বিবির সাথে গুলি কইরা দিল। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। এইখানেই শেষ না, এর কিছুদিন পরেই শুনি এই খবিস আমার চোখের মনি শিরিরেও খুন করছে, আমার বংশ ধ্বংস করছে। আমি এখন একজন বংশহীন মানুষ হুজুর। আরে মানুষের ভিটায় তো ঘুঘু চড়ে, আর আমার ভিটায় ঘুঘু চড়া তো দূরের কথা, কুত্তাও হাগবে না। অর্ডার, অর্ডার,
আমি আর উচিত বিচার চাই হুজুর, ওই কাজলের ফাঁসি চাই। আপনার আর কোনো বক্তব্য না থাকলে আপনি আসতে পারেন। যে আপনি আসতে পারেন। ও যে ইওর অনার, মিস্টার শরীফ চৌধুরী বলেছেন আমার মক্কেল তার স্ত্রীকে কোমর থেকে পিস্তল বের করে ঠাস করে গুলি করে হত্যা করেছে। সেহেতু আমার প্রশ্ন, শিরির নিহত মায়ের পেট থেকে সেই গুলিটি কোথায় হাওয়া হয়ে গেল? যেহেতু ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টে শিরির মায়ের পৃষ্ঠদেশ ভেদ করে গুলিটি বেরিয়ে যাওয়ার কোনো ক্ষতস্থান খুঁজে পাওয়া যায়নি, এমনকি গুলিটিও পেটের অভ্যন্তরে পাওয়া যায়নি। মাননীয় আদালত, শিরির মা হত্যা মামলার তদন্তকারী অফিসার শরাফত সাহেবকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস্টার শরাফত, আপনি সুরতহালে উল্লেখ করেছেন শিরির মা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, কিন্তু ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে শিরির মা ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এক্ষেত্রে আপনি কি মনে করেন পিস্তলের গুলিতে নিহত হওয়ার রিপোর্টটি সত্য, নাকি ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্টটি সত্য? ডাক্তারের রিপোর্টই সত্য। মাননীয় আদালত, উত্তরটি নোট করার জন্য অনুরোধ করছি। তাহলে আপনি কেন লিখেছেন গুলিবিদ্ধ হয়ে শিরির মা নিহত হয়েছেন? দেখুন, আমি যখন সুরতহাল রিপোর্টে লিখেছি তখন উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষী শিরির বাবা ও সেই বাড়ির চাকর রহিম মিয়ার জবানবন্দি, সেই সাথে গ্রামবাসীর গুলিবিদ্ধ হয়ে শিরির মা নিহত হওয়ার সাক্ষী প্রমাণের ভিত্তিতে সুরতহাল রিপোর্টটি তৈরি করেছি। ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। এবার এই মামলার সাক্ষী রহিম মিয়াকে কিছু প্রশ্ন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা রহিম মিয়া, আপনি বলেছেন কাজল তার চাচিকে খুন করেছে, আপনি তা দেখেছেন? হ্যাঁ দেখছি। কাজল যখন শিরির মাকে গুলি করে খুন করে তখন সেখানে আর কে কে ছিল? আমি, শিরিন আপা, আমার হুজুর আর ওই খুন কাজল। আমি যদি বলি কাজল খুন করেনি, আপনি শিরির মাকে খুন করেছেন, আপনি খুনি। এই দেখি কোন আমার নবীন প্রতিপক্ষ আমার সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মাননীয় আদালত, ডাক্তারের তদন্তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে পিস্তলের গুলিতে নয় ধারালো অস্ত্রের আঘাতে শিরির মা খুন হয়েছে, কিন্তু রহিম মিয়ার বক্তব্যে পাওয়া যায় ঘটনাস্থলে শিরির বাবা শরীফ চৌধুরী, শিরি ও কাজল ব্যতীত একমাত্র চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল এই খুনি রহিম মিয়া, যে নাকি অদৃশ্য শক্তির অর্থের লোভে ধারালো অস্ত্র বহন করে শিরির মাকে খুন করেছে। আমি করি না। না, আপনি খুন করেছেন, আপনি খুনি, আপনার ফাঁসি হবে। আমি করি না, আমি খুন করি নাই। তাহলে আসল খুনির নাম বলে দিন, তাতে করে আপনার কোনো শাস্তি হবে না। হুজুর, আমি আর কিছু গোপন করুন না। আমি সব কইয়া দিব। ওই হুজুরের হুকুমে লালু বুলু বললাম দিয়া কাজলের খুন করতে যায়। সিরিয়া পাতা দেখা কাজল ভাইরে লাথি মারে, কাজল ভাই মাটিতে পইরা যায়। আর বললাম গিয়া বেগম আমার পেটে বিনতে, অমনি কাজল ভাই পিস্তল বাইর কইরা এই লালু বুলুর পিছনে ছুঁইটা যায়। আরে না রে ভাই, যাই না। ধন্যবাদ মাননীয় আদালত। শিরির মায়ের খুনের মামলা থেকে আসামি কাজলকে অব্যাহতি দিয়ে প্রকৃত খুনি শরীফ চৌধুরী, লালু ও ভুলুকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়ে আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো। ডাক্তার সাহেব, নিরাশ হবেন না, আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না। তাছাড়া সম্রাট আমার বন্ধু, জ্ঞান ফিরলে জবানবন্দি রেকর্ড করে পাঠিয়ে দেব। আপনার প্রয়োজন থাকলে যেতে পারেন। থ্যাংক ইউ। এখন কেমন লাগছে দোস্ত?
জানিস যে তোকে গুলি করেছে কোর্টে আজ তার বিচার হচ্ছে, তাছাড়া সে ভাবির পূর্ব প্রেমিক। মাননীয় আদালত, পরপর দুটি খুনের মামলায় কাজল নির্দোষ প্রমাণিত হলেও শিরি ও সম্রাটের খুনের অপরাধে কাজল অপরাধী। তাই আমি বলবো কাজল প্রকৃত খুনি। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল খুনি প্রমাণিত না হতে আমার বিজ্ঞ প্রবীণ প্রতিপক্ষ বারবার আমার মক্কেলকে খুনি বলে হেয় প্রতিপন্ন করছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে মানুষ দিন দিন যত বৃদ্ধ হয় ততই তার জ্ঞান শক্তি লোপ পায়? অবজেকশন ইওর অনার, আমার নবীন প্রতিপক্ষ বারবার আমার আত্মসম্মানে আঘাত এনে আদালতে সবার সামনে আমার সম্মান ক্ষুণ্ণ করায়। মাননীয় আদালতের নিকট আমার নবীন প্রতিপক্ষের উপর মানহানি করার অপরাধে বিচার প্রার্থনা করে নালিশ জানাচ্ছি। নালিশ মঞ্জুর করা হলো। ইওর অনার, আমার বক্তব্য যে সম্পূর্ণ নির্ভুল তা যদি আমি এই মুহূর্তে আদালতের সবার সম্মুখে যথাযথ প্রমাণ করতে পারি, তাহলে মাননীয় আদালত নিশ্চয়ই আমার উপর আরোপিত আমার প্রবীণ প্রতিপক্ষের নালিশ খারিজ করে দেবেন। প্রসিড অন। মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষকে জিজ্ঞাসা করে দেখুন, উনি একজন কৃষকের ঘরের ব্যারিস্টার আর আমি ব্যারিস্টারের ঘরের ব্যারিস্টার। মা তুই? চেয়ে দেখুন মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষ একজন বিজ্ঞ আইনজীবী হয়েও ভুলেই গেছেন যে এটা আদালত। আর আদালতে পিতা পুত্র বাপ বেটির পরিচয় দেওয়া নিষেধ, তা সত্ত্বেও আমার প্রবীণ প্রতিপক্ষ আমাকে মেয়ে বলে পরিচয় দিয়ে পিতৃত্বের দাবি তোলে এই মামলায় জয়ী হতে চাচ্ছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে আমার প্রবীণ প্রতিপক্ষের জ্ঞানশক্তি বয়সের ভারে দিনে দিনে লোপ পেয়েছে? আসামি পক্ষের আইনজীবীর যুক্তি সাপেক্ষে প্রবীণ আইনজীবীর নালিশ খারিজ করে দেওয়া হলো। ইওর অনার, পুলিশ রিপোর্টে উল্লেখ রয়েছে সম্রাটের বাড়ির সম্মুখে পথের ওপর যে রক্তের আলামত পাওয়া গেছে সেই রক্ত ডাক্তারি পরীক্ষায় শিরির বলে প্রমাণিত হয়েছে। মাননীয় আদালত, এতে কি এই প্রমাণিত হয় না যে কাজল শিরিকে খুন করে লাশ গুম করে ফেলেছে? না, কাজল খুনি নয়। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, এই সেই সিঁড়ি কিছুক্ষণ পূর্বেও আমার প্রতিপক্ষ আইনজীবী যাকে খুন করে কাজল গুম করে ফেলেছে বলে সন্দেহ করে ফাঁসির মঞ্চে পাঠাতে চেয়েছিলেন, সেই মৃত সিঁড়ি জীবন্ত অবস্থায় আদালতের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাই সিঁড়ির জবানবন্দি শোনার জন্য আদালতের নিকট আবেদন জানাচ্ছি। অনুমতি দেয়া গেল। মাননীয় আদালত, ঘটনা সে রাতে সম্রাট নেশা করে বাড়িতে ফেরে আমার শিশু সন্তানকে হত্যা করতে গেলে আমি বাধা দিই। অবজেকশনের অনার, পৃথিবীর কোন শিক্ষিত পিতাই নিজের সন্তানকে হত্যা করতে পারে না। ইওর অনার, পারে, পারে মাননীয় আদালত, কারণ ওই সন্তানের জন্মদাতা পিতা হলো আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই কাজল। অর্ডার, অর্ডার। হ্যাঁ মাননীয় আদালত, সম্রাটের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাতে আমার কবুল ছিল না। বাবার আক্রোশ থেকে কাজলও আমাকে নিরাপদে থাকার জন্য সম্রাটের ঘরে গিয়ে উঠি। মাননীয় আদালত, শিরিনের সুদীর্ঘ বক্তব্যে প্রমাণিত হয় না যে কাজল নির্দোষ। তার কথা সত্যতা প্রমাণের জন্য সম্রাটের জবানবন্দির প্রয়োজন আছে বলে আমি মনে করি। জবানবন্দি এসে গেছে মাননীয় আদালত। মাননীয় আদালত, 1:30:45 আহত সম্রাট বিনা জবানবন্দিতে হাসপাতালে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন। মা, কি হলো মা?
রিতা, বড় সাধ ছিল তোমাকে মুক্ত করে সিঁড়ি হাতে উঠিয়ে দেব, সে বুঝি আর হলো না। তবে তবে একটা জিনিস দিতে পারবো, তোমাদের বুকের ধন, প্রেমের স্মৃতিকে তোমাদের হাতে উঠিয়ে দিতে পারবো। ঝর্ণা, 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 মনি, আমার চোখের মনি। জজ সাহেব, আমি কাজলকে খুন করতে গিয়ে নিজের পিস্তলের গুলিতে নিজে আহত হয়েছি। আমি জিতে গেছি ড্যাডি, আমি জিতে গেছি। কাজল সম্পূর্ণ নির্দোষ। আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো। ডাক্তার, পুলিশ সবাই মনে করেছিল আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি দোস্ত। তোমাদের দুজনকে একসঙ্গে দেখবো বলে মরার ভান করেছিলাম। পায়ের শব্দে যখন বুঝতে পেলাম ডাক্তার, পুলিশ সবাই চলে গেছে, তখন চুপি চুপি অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে এলাম। আমার যে বড় সাধ ছিল এই হাত দিয়ে তোমাদের দুজনের হাতকে এক করে দেব। তোমার কাছে আমার অনুরোধ, আমার একটাই অনুরোধ, সিঁড়ির হাতটা আমার হাতে উঠিয়ে দাও। দাও দাও দোস্ত, দাও দাও। এই হাতের মেহেদি অনেক আগে মুছে গেছে, তাই আমার এই বুকের রক্ত দিয়ে তোমাদের দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে দিলাম। যদি চলে যেতে চায় দূরে, সাধ্য আছে কার রাখে ধরে। তবু যদি বন্ধু চলে যেতে চাও, আমার চোখের জল মুছে দিয়ে যাও। তবু যদি বন্ধু চলে যেতে চাও, আমার চোখে